হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অল টেক ইউটিউব চ্যানেল। অল ইন অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল থেকে কিন্তু ফর্ম পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই ফর্ম ডাউনলোড করব এবং ডাউনলোড করে ম্যানুয়াল এবং অফলাইন ফর্ম কীভাবে আমরা ফিল আপ করবো, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ। কোন জায়গাটায় আপনাকে কী ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস কী কী অ্যাটাচ করতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, যেহেতু আপনারা জানেন ফর্মটি কিন্তু একদম 12 পৃষ্ঠার এই ফর্মটি, এবং এটা কিন্তু খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়েছি। ওই জন্য কিন্তু ভিডিওটি খুব অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন ভিডিওটি, কিভাবে আমরা ফিল আপ করেছি সঠিকভাবে, নির্ভুলভাবে। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অন নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটি রয়েছে, এখানে তার ওয়েবসাইটটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে কিন্তু নতুন কিন্তু কিছু অপশান অর্থাৎ ফর্মগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। এখানে প্রথমে রয়েছে ইংলিশ ফর্ম, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, তারপর রয়েছে বাংলা এবং হিন্দি রয়েছে। তো তিনটি লিঙ্ক এখানে অ্যাড করা রয়েছে, বাকি কিন্তু কোনো অপশানে কাজ করছে না, অনলি শুধু এই ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো প্রথমে আমরা ইংলিশ ফর্মটিকে ডাউনলোড করে দেখাবো। তো এখানে প্রথমে ইংলিশ ফর্মটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। তারপরে রয়েছে বাংলাতে, আমরা ডাউনলোড করছি, বাংলাতে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এগুলো কিন্তু আমরা পূরণ করে দেখাবো। তারপরে ইংলিশ, তো এখান থেকে তিনটি ফর্ম, যে ফর্মটি আপনি ডাউনলোড করে ফিল আপ করবেন সঠিকভাবে। তো আজকে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে কিন্তু দেখাবো টোটাল প্রসেস একটি। তো আজকে আমরা প্রথমে বাংলা ফর্মটি আমরা দেখাবো কিন্তু, এবং ইংলিশও দেখাবো। তো আজকে কিন্তু আমরা বাংলা, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বাংলা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন টোটাল প্রসেস দেখাবো। তো আমরা কিন্তু বাংলা ফর্মটি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন, তো প্রথমে কিন্তু লেখা রয়েছে ওপরে এখানে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এই ফর্মটি কিন্তু আপনার পরিবারের সদস্য মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। আপনাদের স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো। তারপরে রয়েছে এখানে প্রতিটি বিভাগে টিক চিহ্ন, টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এখানে কিন্তু প্রতিটি ঘর কিন্তু আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে বিভাগ, ক্ষেত্র, তারপরে রয়েছে বিকল্প, ইনপুট এবং নির্দেশনা। তো এখানে তিনটি ঘর রয়েছে এখানে। তো প্রথমেই কিন্তু আমাদের এখানে যে পারিবারিক পরিচয়, তার এখানে কিন্তু ডিটেলস। তো প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম অর্থাৎ HOF, তারপর এখানে তার নাম পুরোপুরি লিখে দিতে হবে। তারপরে রয়েছে জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং তারপরে রয়েছে এখানে পরিবারের প্রধানের যে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, এখানে পুরুষ মহিলা অর্থাৎ হেড অফ, যে আপনার ফ্যামিলির যে হেড রয়েছে তিনি পুরুষ না মহিলা রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, এবং এখানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ 2011 সালের যে সার্ভে অনুযায়ী একটি রেশন কার্ডের যে আইডি ছিল, সেই আইডি যদি আপনার থেকে থাকে সেটা দিয়ে দেবেন। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, কতজন পরিবারের সদস্য সংখ্যা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে 7 নম্বর কলমে রয়েছে ঠিকানা। তো এখানে কিন্তু আপনার যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানা এখানে কিন্তু আপনার এই ঘরে লিখে দেবেন। এই পাশের সমস্ত কিন্তু এই মিডিলের ঘরে কিন্তু আপনাকে লিখতে হবে, নাম, জন্ম তারিখ সব কিন্তু মিডিলের ঘরে লিখতে হবে। তারপর যোগাযোগ নাম্বার এখানে দিয়ে দেবেন, অর্থাৎ এখানে লেখা রয়েছে বিশেষত পরিবারের প্রধান আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে। পরিবারের প্রধানের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তারপর 9 নম্বর কলমে রয়েছে এখানে জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, অর্থাৎ এখানে প্রথমে পরিবারের প্রধানের নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু কিছু এখানে চিহ্ন করার প্রয়োজন নেই। এখানে বয়স 5 বছরের কম হলে আধার নাম্বার না, যদি না থাকে তাহলে না চিহ্ন করবেন। তো তারপরে সদস্য, এখানে যে সদস্য 1 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার পরিবারের যে সদস্য রয়েছে, তো আপনার 1 নম্বর যে সদস্য রয়েছে আপনার স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে। তো এখানে তার নাম, জন্ম তারিখ
জেন্ডার অর্থাৎ লিঙ্গ, পুরুষ না মহিলা, এবং পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক, ছেলে মেয়ে স্ত্রী স্বামী কী, সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে তার আধার নাম্বার, এবং দ্বিতীয় সদস্য অর্থাৎ তার যদি ছেলে হয় মেয়ে হয় তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এবং এখানে সেই দ্বিতীয় সদস্য তিনি কি লক্ষ্মী অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে সেও কি আবেদন করতে চাইছে, তাহলে ইয়েস করবে, না হলে কিছু করার প্রয়োজন নেই। এবং তৃতীয় সেম প্রসেসে কিন্তু আপনার যে তৃতীয় নম্বর সদস্য রয়েছে তারও কিন্তু সেই ডিটেলস, এখানে কিন্তু ডিটেলসগুলো আপনারা অবশ্যই ফিল আপ করবেন। এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার সে আবেদন করতে চাইছে না সেটা কিন্তু যদি করতে চাইছে সে যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, অর্থাৎ 25 বছর থেকে স্টার্ট এটা, সে যদি হয় সে তাহলে ইয়েস করবে, অর্থাৎ হ্যাঁ করবে, না হলে না। তারপর 10 নম্বর কলনে রয়েছে এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ডিটেলস দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের ব্যাংকের, এখানে প্রথমেই রয়েছে তার ডিটেলস দিতে হবে। তো প্রথমে ব্যাংক নেম দিতে হবে এখানে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এবং তারপরে রয়েছে আইএফএসসি কোড। এখানে কিন্তু ব্যাংক নেম, এখানে ব্যাংক বলেছে অর্থাৎ ব্যাংকের যে নাম সেটা এখানে, এবং এখানে কিন্তু যে ব্যাংক ডিবিটি লিঙ্কের আওতায় রয়েছে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এখানে সদস্য সংখ্যা 1 অর্থাৎ প্রথম সদস্য সংখ্যা, তার ব্যাংকের কোন ব্যাংক ও তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিতে হবে। সেম প্রসেসে কিন্তু আপনি যে 5জন সদস্যের নাম লিখেছেন সেই 5জন সদস্যের কিন্তু ডিটেলস এখানে ব্যাংক ডিটেলস দিয়ে দেবেন, এবং যাদের নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে রয়েছে এখানে 11 নম্বর এপিক অর্থাৎ হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকায় অংশ এবং নম্বর সহ এখানে কিন্তু দিতে হবে। তো প্রথমে হেড অফ ফ্যামিলির এখানে দিতে হবে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভা অর্থাৎ বিধানসভা ক্ষেত্র নাম এবং তার অংশ নাম্বার। সেম প্রসেসে কিন্তু প্রথম সদস্যের কিন্তু এপিক নাম্বার, এবং রয়েছে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। দ্বিতীয় সেম প্রসেস কিন্তু দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ, পঞ্চম সদস্য সেম যদি থাকে তাহলে অনেকের নেই, যাদের প্রাপ্তবয়স্ক নয় তাদের কিন্তু নেই, এখানে বলাই রয়েছে, তো তাদের দেওয়ার প্রয়োজন নেই। এবং 12 নম্বর এখানে রয়েছে 12 নম্বর বিভাগ, অর্থাৎ এখানে সেই হেড অফ ফ্যামিলির আন্ডারে তিনারা কি জেনারেলের আন্ডারে অর্থাৎ অসংরক্ষিত, তারপরে রয়েছে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল অর্থাৎ ইডাব্লিউএস, এসসি অর্থাৎ তফসিলি জাতি, তফসিলি উপজাতি না ওবিসি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে সেটা কিন্তু এখানে কিন্তু আপনাকে এই চেক বক্সে কিন্তু টিক দিতে হবে। এবং এখানে আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তার কিন্তু যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু শো করতে হবে। তারপরে খতে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড অর্থাৎ খাদ্য ভর্তুকি, এখানে সঠিক হলে টিক দেবেন। তো এখানে কিন্তু আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো এখানে যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করো। তো আপনি যদি হ্যাঁ করে থাকেন তাহলে কিন্তু সেই কার্ডের আপনার কী ধরন রয়েছে, অন্তর্দায় না পিএইচএইচ না এসপিএইচএইচ না আরকেএসওয়াই 1 না আরকেএসওয়াই 2 না ভর্তুকিহীন, তো সেটা এখানে টিকমার্ক দেবেন কোনটা রয়েছে আপনার কাছে। তারপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি আপনি রেগুলার মাসের যদি আপনি মাল তুলে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন, না করবেন। তারপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, তো যদি 3টার বেশি যদি আপনার পাকা ঘর থাকে অর্থাৎ রুম যদি থাকে তাহলে কিন্তু হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে এখানে পারিবারিক জমির মালিকানা, তো এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি অর্থাৎ আরওআর যদি থাকে বা হাল নাগাদের যে তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি যদি থাকে তাহলে ইয়েস করে সেই কপির আপনাকে ডিটেলস কপি আপনাকে শো করতে হবে। যদি পর্চা থাকলে বা দলিল থাকে সেগুলো কিন্তু আপনাকে জেরক্স করে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে, এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে নির্দেশে। তারপরে রয়েছে এখানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে শতক অনুযায়ী দিতে হবে, অর্থাৎ সমস্ত সদস্যের মোট জমি কতটা হচ্ছে সেই জমির এখানে শতক দিতে হবে, এবং সেই জমির রেজিস্ট্রেশন নথি এর সঙ্গে প্রোভাইড করতে হবে। তারপরে রয়েছে যানবাহন, অর্থাৎ আপনি বা পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, এবং যদি হ্যাঁ করে থাকেন তো হ্যাঁ যদি করে থাকেন তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, অর্থাৎ কত গাড়ি রয়েছে সেই এখানে সংখ্যা তার উল্লেখ করবেন।
যদি 2টা 3টা 4টা যত রয়েছে, এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু দিতে হবে। 2টা হলে তার পারপর দিতে হবে, এবং গাড়ি কি টাইপ রয়েছে, জিপ, ট্রাক্টর না অন্য কোনো গাড়ি, এখানে কিন্তু সেই গাড়ির মডেল বা নাম এখানে দিতে হবে আপনাকে। এবং তারপরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, অর্থাৎ আপনার কোনো সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো যদি আপনি বিমা করে থাকেন, ব্যাংকে হোক বা কোনো যে কোনো প্রতিষ্ঠানে যদি বিমা করে থাকেন, তাহলে সেটা হ্যাঁ যদি করে থাকেন, যদি করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, এবং যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি বিমা তার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। তো প্রথমে হেড অফ ফ্যামিলি যদি করে থাকেন, যিনি হেড অফ ফ্যামিলি রয়েছে তিনার যদি করে থাকেন, তাহলে তিনি সরকারি না বেসরকারিতে রয়েছে বিমা, এবং সেই বিমার কতটা প্রিমিয়াম রয়েছে সেটা দিতে হবে, এবং বিমার সে অঙ্ক অনুযায়ী এখানে কিন্তু আপনাকে লিখতে হবে সংখ্যা। তারপর রয়েছে সদস্য 1, এখানে তিনারাও যদি বিমা করে থাকেন, ব্যাংকে হোক বা কোনো প্রাইভেট কোম্পানিতে অনেকে হেলথ বিমা করে থাকেন বা যে কোনো এলআইসি করে থাকেন, সেটা কিন্তু এখানে আপনাকে তার প্রিমিয়াম উল্লেখ করতে হবে, সরকারি বেসরকারি যেটাতেই করে থাকেন। যদি করে থাকেন তবে কিন্তু এগুলো ফিল আপ করবেন। তো পরপর 5টি সদস্য যদি করে থাকেন বা যারা করেননি তাদের কিন্তু এগুলো কোনো ফিল আপ করার দরকার নেই। তারপর রয়েছে আয়, তার পেশা, এখানে কিন্তু আয় এবং পেশা এখানে রয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ প্যান বা পি ট্যাক্স। যদি আয়কর দপ্তরে কোনো পেশাগতভাবে কর প্রদান করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে না। যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু এখানে পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার এখানে কিন্তু দিতে হবে, এবং এখানে হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ পরিবারের কোন সদস্য। প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলির নাম এবং প্যান নাম্বার, যদি হেড অফ ফ্যামিলি করে থাকেন, কোনো কর বা ট্যাক্স যদি দিয়ে থাকেন, তাহলে সেই ফ্যামিলি মেম্বার কোন মেম্বার দেন, 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর 5 নম্বর, যে মেম্বার দিয়ে থাকেন সেই মেম্বারের প্যান নাম্বার এবং তার নাম লিখে এখানে দিতে হবে। যদি না দিয়ে থাকেন তাহলে লেখার কোনো প্রয়োজন নেই, এবং এটা আপনারা ভালোভাবে পুরোপুরিভাবে দেখেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি। এবং তারপরে রয়েছে কর্মস্থানের ধরন। তো পরিবারের প্রধান প্রথমে রয়েছে আপনি কি সরকারি ক্ষেত্রে কাজকর্ম করে থাকেন বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, না অসংগঠিত ক্ষেত্র, স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি যদি হয়ে থাকেন তাহলে এটাতে টিক দেবেন। অর্থাৎ আপনি যদি পার্ট টাইম কোনো কাজ করে থাকেন সেটা যদি করে থাকেন সেটা দেবেন, আপনি যদি কৃষক বা কারিগর বা কোনো শিল্পী থাকেন সেটাতে টিক দেবেন, এবং আপনি যদি পরিযায়ী শ্রমিক হন তাহলে এখানে টিক দেবেন, এবং যদি আপনি বেকার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বেকারের বা অন্যান্য কিছু যদি থাকে সেটা দিবেন। এখানে কিন্তু এই যে ঘরগুলো রয়েছে আপনি কিসের আন্ডারে রয়েছেন সেটাতে টিক দেবেন, এবং পাশে রয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। যদি এর নথি থাকে কোনো, সেটাও আপনি প্রোভাইড করতে পারেন, অর্থাৎ কোনো যদি সরকারি প্রতিষ্ঠানে তার জয়েনিং লেটার হতে পারে বা আদার্স কোনো ডকুমেন্টস থাকতে পারে, তো সেগুলো আপনি প্রোভাইড করতে পারেন। এবং 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য কী কাজ করে থাকেন সেটা দেবেন। যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু বেকার বা অন্যান্যতে আপনি সিলেক্ট করতে পারেন। যদি কৃষক হন তাহলে এখানে কৃষক বা শিল্পী সেটা এখানে রয়েছে, আপনি দিতে পারেন। তো 1 থেকে 5 নম্বর সদস্যর ঘরই কিন্তু রয়েছে, তো এটা কিন্তু অবশ্যই মাস্ট ফিল আপ করতে হবে। যদি স্টুডেন্ট হন তাহলে বেকারে আপনি ক্লিক করবেন। তারপরে রয়েছে এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন রয়েছে, অর্থাৎ এখানে সংখ্যাতে লিখতে হবে 1 জন 2 জন 3 জন, এবং এখানে পাশে লেখা রয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবং এই পাশের যে ঘরে রয়েছে এখানে কিন্তু আপনাকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে আপনাকে। এখানে দেখতে এখানে লেখা রয়েছে শিক্ষিত অশিক্ষিত, তারপর এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এখানে হেড অফ ফ্যামিলি, তারপরে রয়েছে সদস্য 1 নম্বর সদস্য, তারপর 2 নম্বর সদস্য, এমনি করে কিন্তু 3 4 5 অবধি যে সদস্য নাম লিখেছেন সেই সদস্যর কিন্তু যে আগের যে 5 জন সদস্য নাম লিখেছেন সেই সদস্য 4 জন আপনি লিখতে পারেন, আপনার যতজন সদস্য রয়েছে। এবং যাদের বেশি সদস্য সেটাও আমরা বলবো কিভাবে কি করবেন। তারপরে রয়েছে এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার
প্রাক্তন বা বর্তমান ধারক অর্থাৎ পঞ্চায়েতের প্রধান, মেম্বার বা এমএলএ, সভাপতি কি পদে যদি কোনো থাকে তাহলে ইয়েস হ্যাঁ করবেন। যদি এর মধ্যে কোনোটি যদি না হয় তাহলে এখানে নাতে ক্লিক না করে টিক দেবেন। যিনি যদি পদে থাকেন তার সদস্য সংখ্যা অর্থাৎ কতজন রয়েছেন পদে এই সমস্ত পদগুলোতে তার সদস্য সংখ্যা লিখতে হবে এখানে। তার এবং একটি স্বঘোষণাপত্র বা সেই সম্বন্ধীয় কী ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে রয়েছে 6 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার ফ্যামিলির কোনো সদস্য কি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। এখানে যিনি সরকারি পেনশনভোগী তাদের সদস্য সংখ্যা কত অর্থাৎ কতজন সদস্য পেনশন পান সেইখানে দুজন পেতে পারেন, একজন পেতে পারেন বা নাও পেতে পারেন। যদি না থাকে তাহলে না, এবং সেখানে সদস্য সংখ্যা লেখারও কোনো প্রয়োজন নেই। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ যুক্ত করতে হবে। তারপর 7 নম্বর কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন। যদি কোনো ব্যক্তি জিএসটি রেজিস্ট্রেশন, অনেকে কী হয় ব্যবসার ক্ষেত্রে বা যারা জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে তার কিন্তু সেই জিএসটি ডিটেলস দিতে হবে, না হলে কিন্তু এটা না ক্লিক করবেন। তারপর পরিবারের মোট বার্ষিক আয় অর্থাৎ কত টাকা পরিবার আয় করে, ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম 72,000, 120,000, 90,000, 1 লাখ, 2 লাখ কত ইনকাম করে সেটা অঙ্কতে এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে এখানে অন্যান্য পরিচয় নথি। এখানে 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনি বাইরের কোনো বাসিন্দা এবং সিএএতে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু পরিবারের প্রধানের এখানে প্রথমে যদি প্রযোজ্য, আপনি যদি সিএতে আবেদন করেন তাহলে প্রযোজ্য, না হলে কিন্তু এখানে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর এখানে দিতে হবে। তারপরে এখানে রয়েছে ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার, যদি সেই সিএ ইস্যু হয়েছে তার সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। তো এখানে কিন্তু যারা সিএতে নয়, বাইরের বাসিন্দা নয়, তারা কিন্তু প্রযোজ্য নয়, এখানে কিন্তু টিক দেবেন। সেম প্রসেসে কিন্তু 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য প্রযোজ্য নয়, এইভাবে কিন্তু আপনার টিক দিয়ে কিন্তু এগিয়ে যাবেন। তো এখানে কিন্তু সেম প্রসেস ফলো করে কিন্তু আপনারা ফিল আপ করবেন, কোনো যেন ভুল ত্রুটি না হয়। এবং সেম প্রসেসে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 5 নম্বর অবধি সদস্য আমরা লিখেছিলাম, যতজন সদস্য লিখেছিলাম সেই সদস্য এখানে কিন্তু রয়েছে 5টি সদস্য ডিটেলস। তো তারপরে রয়েছে এখানে 2 নম্বর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি বা এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড যেটা বলছে, এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এমজেসিসি শিক্ষার্থী ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি যদি কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত কার্ডের কিন্তু বিবরণ এখানে লাগবে। তো যদি আপনার কেসিসি থাকে তাহলে কিন্তু পরিবারের প্রধানের এখানে কেসিসি সংখ্যা এখানে কিন্তু দিতে হবে আপনাকে। তো এখানে কিন্তু তার নাম্বার এখানে দিবেন, কেসিসি এবং কেসিসি আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন, ইস্যু ডেট। সেম প্রসেসে কিন্তু 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য যদি থাকে তাহলে কিন্তু ফিল আপ করবেন। ভালোভাবে শুনবেন, এই সমস্ত ডিটেলস যদি থাকে তবে কিন্তু ফিল আপ করবেন। এখানে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। এখানে বলছে এই ঘরে কিন্তু আপনি এই নাম্বার বা আইডির সংখ্যা বা যে তারিখে ইস্যু করা হয়েছে এই প্রদানকারী এই ডিটেলসগুলো দিন যদি থাকে, বা যদি আপনি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে সেই সমস্ত ডিটেলসগুলো যদি থাকে তবেই কিন্তু দিবেন, বারবার আমরা বলছি। এবং 3 নম্বর এখানে দেখতে পাচ্ছেন যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনি কিছুদিন আগে যে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশান করেছেন যে সমস্ত ব্যক্তির এই এসআইআরে 2026-এর নাম বাদ গেছে তাদের কথা বলা হয়েছে, যাদের নাম বাদ যায়নি তারা না করবেন। বাকি যদি নাম বাদ গেছে তাহলে কিন্তু হ্যাঁতে ক্লিক করবে। হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলাটির বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য নয় ক্লিক করবেন। যারা বাদ পড়েননি বা কোনো কিছুই নেই আপনাদের সঠিক রয়েছে ভোটার কার্ডের লিস্টে, তো তারা কিন্তু প্রযোজ্য নয় এখানে ক্লিক করবেন। তো সদস্য 1 এখানে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু প্রযোজ্য নয়, তো সেম প্রসেসে কিন্তু এবং যাদের বাদ গেছে তারা কিন্তু হাতে ক্লিক করে সেই ট্রাইব্যুনালের যে অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এই ঘরটিতে। এবং তারপরে রয়েছে চয়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, তো এখানে কিন্তু 1 নম্বর রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে আপনার ফ্যামিলিতে যদি শিশু থাকে
তো সেই সমস্ত শিশুর বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে। তো শিশু যদি আপনার থাকে সেই সমস্ত শিশুর বিবরণ এখানে দিবেন। তো সদস্য নাম্বার, এখানে সদস্য নাম্বার, এখন কোন সদস্যর শিশু, এখানে সদস্য নাম্বার দিতে হবে উপরেই। তারপরে হচ্ছে শিশু সদস্য 1, এখানে কিন্তু শিশু সদস্য 1, তারপর শিশুর নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, এখানে কিন্তু ধরন, অর্থাৎ সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে, না স্বীকৃত মাদ্রাসাতে পড়ে বা অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, এখানে কিন্তু এই ডিটেলসগুলো ভালোভাবে একবার আমি বলছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে সদস্য নাম্বার, অর্থাৎ কোন সদস্যের ছেলে বা মেয়ে বা শিশু তার ডিটেলস দিচ্ছেন। সেম প্রসেসে দ্বিতীয়তেও দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হবে এবং শিশু সদস্য। তো 2 নম্বর শিশু, যে একই ব্যক্তির শিশু 1, 2 করে লিখছেন বলে তা কিন্তু নয়, এখানে সদস্য নাম্বার এখানে বলেছে, কিন্তু সদস্য নাম্বার অর্থাৎ 2 নম্বর সদস্য আপনার একটা শিশু রয়েছে বা 3 নম্বর রয়েছে, সেই ডিটেলস কিন্তু এখানে দেবেন, এটা ভালোভাবে কিন্তু বুঝবেন। এবং 2 নম্বর এখানে দেখতে পাচ্ছেন, তো এই শিশুর ডিটেলসগুলো আপনি ভালোভাবে একদম দিয়ে দেবেন। এগুলো যদি কোনো যদি আপনার অসুবিধা হয় বুঝতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আপনারা পার্টিকুলারভাবে সেই ডিটেলস নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেবো আপনাদের, শর্ট ভিডিও করে। এবং তারপরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো শিশু সদস্য 1, এখানে কিন্তু যদি টিকাকরণের অবস্থা এখানে যদি হ্যাঁ করেন, তাহলে কিন্তু টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, যদি হ্যাঁ করে থাকেন। এবং যদি টিকাকরণ করা হয়নি, তাহলে এখানে পাশেই লেখা রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, এখানে কিন্তু কার্ড আইডিটি লিখতে হবে। এবং যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ অথবা টিকা না নেওয়ার কারণ কিন্তু আপনারা লিখতে হবে। এখানে এই ডিটেলসগুলো শিশু 1, শিশু সদস্য 1, শিশু সদস্য 2, শিশু সদস্য 3 এবং শিশু সদস্য 4, সব ডিটেলস এখানে যটা শিশু রয়েছে সে তার ডিটেলস দেবেন। যদি না থাকে শিশু, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে 6 ডিটেলস, এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এখানে কিন্তু আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি আপনি পিএম কিষাণ পেয়ে থাকেন বা আরও অন্যান্য প্রকল্পে যদি নথিভুক্ত রয়েছে, তাহলে কিন্তু হ্যাঁ করবেন। এবং সেখানে কি এখানে পাশে আপনার যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প দেওয়া রয়েছে এবং 1, 2, 3, 4 করে নাম্বার দেওয়া রয়েছে। এবং কি হ্যাঁ হয়ে থাকে, তাহলে কি প্রকল্প পান, পিএম কিষাণ হতে পারে, অন্নপূর্ণা হতে পারে বা আরও স্কলারশিপ বা যে প্রকল্প পান সেগুলো কিন্তু লিখতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন, কোনো ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বাস। তারপরে রয়েছে পরের 1 নম্বর 5টা এখানে রয়েছে, 5টা প্রকল্প কি পান আপনারা সেটা কিন্তু দিবেন। সেম প্রসেসে কিন্তু সদস্য 1 নম্বর সদস্য যদি পেয়ে থাকে, যদি তাহলে হ্যাঁ করবে, যদি না থাকে তাহলে না করবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে রয়েছে পরিবারের প্রধান, এটা ডিটেলস, তারপরে রয়েছে সদস্য, এখানে একবার দেখে নেবে। এখানে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেগুলো পাচ্ছেন, যে প্রকল্পগুলো, সেগুলোর কিন্তু এখানে কিন্তু ডিটেলস কিন্তু দিতে হবে, যদি পেয়ে থাকেন তবেই কিন্তু। তো এখানে সদস্য 1 রয়েছে, সদস্য 2 রয়েছে। তো তার আগে বলি, যদি হ্যাঁ হয় তবে সেই প্রকল্পের নাম এখানে কিন্তু আপনাকে দিতে হবে 1, 2, 3 করে, এই জায়গাটা ভালোভাবে কিন্তু বুঝে নেবেন। তো সদস্য 1 রয়েছে, সদস্য 2 রয়েছে, সদস্য 3, সদস্য 5, এগুলো যে 5 জন আমরা সদস্য দিয়েছিলাম, সেই 5 জন সদস্য, যদি 5 জন আপনি না থাকে তাহলে 2 জনের হয়তো দিয়েছিলেন, সেই 2 জনের বাকি 3 জন ফাঁকা থাকবে। এবং 2 নম্বরে এখানে দেখতে পাবেন বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ এটা কিন্তু আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু অফিসাররা ফিল আপ করবে। এখানে বাদ দেওয়া হলে এটা কিন্তু তাদের ক্ষেত্রে, তাদের কাছে যেহেতু এই ফর্মটা থাকবে, সে যদি বাদ দিয়ে থাকে তাহলে এখানে তার বিবরণ লিখে সে এই ফর্মটি রেখে দেবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কৃতক পূরণীয়, এখানে কিন্তু সেই অফিসার লিখবে, এটা কিন্তু আপনার দেখার কোনো প্রয়োজন নেই বা এটা আপনার লেখার কোনো প্রয়োজন নেই। তো এটা ভালোভাবে আপনি বুঝতে পেরে গেলেন। এবং আমরা 11 নম্বর পেজ অবধি কিন্তু কমপ্লিট করলাম। এবং 12 নম্বরে কিন্তু আপনাকে আপনার ডিক্লারেশন প্রোভাইড, অর্থাৎ আপনার স্বঘোষণাপত্র সম্মতি, এখানে তো লেখা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এটা আমি স্বঘোষণাপত্র এবং এটা আমি সম্মতি দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সম্মতি, এখানে কিন্তু টিক দেবেন এবং এখানে কিন্তু আপনার স্বাক্ষর করতে হবে।
এখানে স্বাক্ষর করতে হয় এবং এই ফর্মটি যাচাইযোগ্য এখানে লেখা রয়েছে। এটা আপনি যাচাই করে কিন্তু এখানে স্বঘোষণাপত্রে আপনি সম্মতি দিচ্ছেন এবং স্বাক্ষর করছেন। এবং এখানে কিছু লেখা রয়েছে, পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এখানে এন ফর্ম লেখা রয়েছে এবং এখানে নিচের দিকে রয়েছে। তো নিচে বাকি কিন্তু আর আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই, এটা অফিস করবে। এখানে লেখা রয়েছে ওপরেই। তো এখানে 12 নম্বর ফর্ম এটা কিন্তু আপনাকে কেটে দেবে। তো প্রথমে এটা কিছু ডিটেলস আপনি বলে দেয়। এখানে উপরেই লেখা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এবং এখানে প্রথমে আপনি ফিল আপ করেই দেবেন, যেহেতু ফর্ম জমা নেবে তিনা অনেক সময় কী হয়, এগুলো লেখার টাইম থাকে না। তো এটা আপনি ফিল আপ করেই দেবেন ভালোভাবে। এখানে আপনার নাম, আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার গ্রামের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম এবং এখানে যদি পৌরসভার আন্ডারে হয়ে থাকে তাহলে আপনার পৌরসভার দেবেন, না হলে কিন্তু এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে জেলার নাম এবং এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে যিনি এটা লিখছেন অর্থাৎ যে অফিসার তিনি যাচাই করেছেন আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। এগুলো কিন্তু বলছে কে, যিনি যে অফিসার জমা নিচ্ছে বা ভেরিফাই করছে সেই অফিসার। এবং অথবা এখানে লেখা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে ফিল আপ আপনি এটা করেই দেবেন, যেহেতু এটা অনেক সময় কী হয় ভিড়ভাট্টাতে জমা নেয়, অনেক লাইন থাকে, তাদের কিন্তু পূরণ করার টাইম থাকে না, এটা ওই জন্য আপনি পূরণ করে দেবেন। এবং এখানে আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন। যদি বাদ দিয়ে থাকে কোনো কারণে সেটাও এখানে দিয়ে দেবে, বলে দেবে স্লিপ দেওয়ার সময়। এবং এখানে অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ করছি বা প্রত্যাখ্যান করছি, বা তার সুপারিশ এখানে কিন্তু তিনি করবেন। যদি বাদ দিয়ে থাকেন ফর্মটি জমা নেওয়ার সময় সেটারও তার সুপারিশ দেবে, লিখে দেবে, এবং গ্রহণ করলে সেটাও কিন্তু তিনি দিবেন। তো এখানে তারিখ, স্থান এবং স্বাক্ষর, তার নাম এবং যে অফিসার জমা নিচ্ছে তার পদ, অর্থাৎ কোন পদে রয়েছেন সেই অফিসার, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং এই স্লিপটি এই নিচের দিকটা আপনাকে কিন্তু রিসিভের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনাকে কেটে দেবে, আপনার হাতে স্ট্যাম্প সিল সই করে কিন্তু দেবে। তো এই টোটাল প্রসেস ফর্ম ফিল আপ করার কিন্তু প্রসেসটা আই হোপ আজকে আপনাকে বোঝাতে পেরেছি, বা কীভাবে ফিল আপ করবেন টোটাল আপনি বুঝতে পেরে গেছেন। যদি কিছু আপনার কোনো জায়গায় ডাউট থাকে সেটা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই পার্টিকুলারভাবে সেই জায়গাটাকে নিয়ে কিন্তু আমরা ভিডিও করে আপলোড করব, এবং আমাদের চ্যানেলটিকে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে হবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং সেই ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করেন, এবং দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।